আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি। তো তোমাদের ভাইদের চোখের মনি গল্পের 14 নম্বর আর 15 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলো বেশি কথা না বলে করি দেরি, চলো আজকের গল্প শুরু করি। হঠাৎ একটা গুলির শব্দে একটা চিৎকারে পুরো গোডাউনটা স্তব্ধ হয়ে গেল। সিয়াম এক হাতে ওষার চুলের মুষ্টি করে শক্ত করে ধরে রেখেছিল। গুলির শব্দে সবাই ভয় পেয়ে এদিক সেদিক তাকাতেই দেখলো সিয়াম এক হাত চেপে ধরে আছে, হাতের আঙ্গুলগুলোর ফাঁক দিয়ে রক্ত ঝরছে। ধপ করে বসে পড়ল সিয়াম। ব্যথায় বেচারা জান বের হয়ে যায় যে অবস্থা। সৃজান রেখে অরূপের কাছে গেল। সৃজান বলল, আর ইউ ম্যাড অরূপ? কি করলে তুমি এটা? তোমাকে আমি অর্ণবকে মারতে বলেছি, আর তুমি আমার ভাইকে কেন গুলি করলে? অরূপ বলল, সরি সরি সরি, আমার ভুল হয়ে গেছে। আমি আসলে একটুও খেয়াল করিনি, গালতিতে মিস্টেক হয়ে গেছে। ভয় পাওয়ার অভিনয় করে কথাটা বলল। ঈশান নিচের থেকে ময়লা ঝাড়তে ঝাড়তে উঠল। ঈশান মিটমিট করে হাসছে, ওষার ঠোঁটে এক চিলতে টেডি হাসি। ঈশান বলল, ইস অরূপ, কি করলি তুই এটা? কাজটা মোটেও ভালো করলি না। হাসতে হাসতে কথাটা বলল। অরূপ বলল, একদম ঠিক বলেছিস ছোট ভাই। সৃজান বলল, অরূপ তুমি এমন করছো কেন? অরূপ বলল, আরে ভাই আমি তো বললাম সরি, আমার মোটেও এমনটা করা উচিত হয়নি। কপালে রিভলভার দিয়ে স্লাইড করতে করতে কথাটা বলল। সৃজান তাকিয়ে দেখছ কি? তাহলে ওদের সবাইকে শেষ করে দাও। অরূপ রিভলভারটা হাতে নিয়ে ঈশানের দিকে এগিয়ে গেল। তারপর সোজা ওর কপাল বরাবর তাক করলো। এক ঝটকায় ঈশানের কপাল থেকে সরিয়ে অর্ণবকে যে বডিগার্ডটা ধরে রেখেছিল তার কপাল বরাবর শুট করে দিল। ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ল। সৃজান বলল, কি শুরু করেছো তুমি অরূপ? আমাদের লোকজনকে কেন মারছো? অরূপ বলল, অনেক ভয় পাইছি, প্লিজ বস এবারের মতো মাফ করে দেন। আবারও গালতিতে মিস্টেক হয়ে গেল। কি ভেবেছিস সৃজান আহমেদ, এবারও এমনটা বলবো? নো ওয়ে। ঈশাদ বলল, তুই তো ভাই পুরো ফাটিয়ে দিলি। আদিল বলল, ইউ আর প্রাউড অফ ইউ। অরূপ বলল, ধন্যবাদ ভাইয়ারা আমার। সৃজান বলল, কি হচ্ছে এটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। সৃজানের কথা শুনে চার ভাই ও অরূপ, উষা, তারিন সবাই একসাথে হেসে উঠল। অরূপ ঈশান ও ঈশাতের গলা জড়িয়ে ধরে বলল, অরূপ, আরে ভাই ওকে কেউ পুরো ঘটনাটা খুলে বল, নয়তো স্ট্রোক করে এখানে মরে পড়ে থাকবে। ঈশান দুই হাত মেরে তারপর হাত তুলে হাই তুলতে তুলতে বলল, সরি ডিয়ার ভাইয়ার বন্ধু, তুমি ভেবেছ তোমার প্ল্যানে আমরা ধরা দিয়েছি। মোহাম্মদ সৃজান আহমেদ, আমরা তোমার প্ল্যানে ধরা দেইনি, বরং তোমরাই আমাদের প্ল্যানে ফেসে গেছো। অরূপ আমাদের আরেকটা ভাই। তোমরা কি করে বিশ্বাস করলে সামান্য কয়টা টাকার জন্য ও তোমাদের সাথে হাত মিলিয়েছে? এটাই তো তোমাদের সবচেয়ে বড় ভুল। উষা বলল, ওই ছোট ভাইও আমার হাতের বাঁধন খুলে দে, আমি অনেক ড্রামা করেছি, আর পারবো না, আমি এখন একটু জিরিয়ে নিব। তারু বেবি একটু এদিকে আইতো। তারিন এগিয়ে এসে উষার হাতের বাঁধন খুলতে লাগলো। সৃজান হা করে ওদের দিকে তাকিয়ে আছে, কোনো কিছু বলতে পারছে না। আদিল বলল, মুখটা বন্ধ কর, নয়তো মাছি ঢুকবে। সৃজান বলল, তোরা আমার সাথে কি শুরু করলি? অর্ণব বলল, যে খেলা তোরা শুরু করেছিস সেটা আমরা শেষ করছি। এতদিন তোরা যা প্ল্যান করেছিস সবকিছুর ওপর আমরা প্ল্যান করেছি। ঈশাদ বলল, আমার বোনও এখানে, সেটা তো আমরা আগে থেকেই জানি। সৃজান বলল, কিভাবে? ঈশান বলল, বনুর কারণে যে বড় পাথরটা দেখছিস সেটার মধ্যে একটা জিপিএস ট্র্যাকার আর সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। আমরা নিশ্চিন্তে ছিলাম, কোনো টেনশন হয়নি। ঈশাদ বলল, কারণ আমরা তো জানি উষাকে সেফ রাখার জন্য এখানে আমাদের আরেকটা ভাই আছে। আদিল বলল, বনু কিছু খেয়েছিস? উষা বলল, হ্যাঁ, অরূপ ভাইও আমাকে কাচ্চি বিরিয়ানি খাইয়ে দিয়েছে, অনেক মজা ছিল। অরূপ ভাইয়ের হাতে অনেকদিন পর খাবার খেলাম। তারিন বলল, উষা নেবে তোর ঠোঁটের কোনা ফেটে গেছে, চোখ মুখ কালো হয়ে গেছে। উষা বলল, দৌড় ছেমরি, এগুলো তো মেকআপ করছি। অরূপ ভাইও আমাকে মারার কথা বলে ওই রুমে নিয়ে গিয়েছিল, সেখানে গিয়ে সুন্দর করে মেকআপ করেছি। ভাইও নিজ হাতে আমাকে বিরিয়ানি খাইয়ে দিয়েছে। সৃজান বলল, অরূপ তুই আমাদের সাথে বেইমানি করলি, তোকে আমরা ছাড়বো না। অরূপ বলল, শালাই কয় কি? আমি যে প্লেটে খাই সেই প্লেট ছিদ্র করি না। আমার ভাইরা আমার জান, তুই কি ভেবেছিস সামান্য প্রপার্টির লোভ দেখিয়ে তোরা আমাকে কিনে নিবি? আরে সারা পৃথিবীর সবকিছু আমার পায়ের নিচে ঢেলে দিল, আমি তো আমার ভাইয়ের সাথে কোনোদিনও বেইমানি করব না, কারণ তারা আমায় নিজের ভাই ছাড়া অন্য কোনো চোখে দেখেনি। আমার বোনের দিকে তাকালে যার চোখ আমি তুলে ফেলি, সেই বোনকে আমি কষ্ট দিব। হাউ ফানি। মনে রাখিস, বোনটা শুধু 4 ভাইয়ের নয়, বরং 5 ভাইয়ের। সৃজনের বডিগার্ডদেরকে বলল, চেঁচিয়ে বলে উঠল, তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? ওদেরকে মেরে ফেল, একটাও যাতে জিন্দা না বাঁচতে পারে। উষা বলল, লাভ নেই, আমার ভাইদের সাথে তুই কখনোই পারবি না। তারও বেবি আইতো, আমরা সোফায় বসি। সোফায় আরাম করে বসে আমরা অ্যাকশন মুভি দেখব। ভাইদের দিকে তাকিয়ে বলল, ভাইওরা শুরু হয়ে যাও,
তোমাদের টাইম স্টার্ট হয়ে গেছে। গোডাউনের এক পাশে 4টা সোফা রাখা, সেখানে বড় একটা টি টেবিলের ঝুড়িতে সুন্দর করে ফল সাজানো। উষা সোফায় বসে পায়ের ওপর পা তুলে মনের সুখে কলা খাচ্ছে, আর ওর 5 ভাই হিরোর মতো ফাইটিং করছে। এইদিকে তারিন বেচারি কিছুই বুঝতে পারছে না। উষা বলল, তারুণে ধর কলা খা। তারিন বলল, তুই খা, তুই কি এখন খাওয়ার মুডে আছিস নাকি? ওইদিকে ভাইয়েরা ফাইটিং করছে, আমার তো ভীষণ ভয় করছে। উষা বলল, ধর সেমরি, এত ভয় পাস না তো, জিতবো তো আমরাই। আমাদের 5 ভাই যেখানে একসাথে আছে সেখানে কেউ কোনো কিছুই করতে পারবে না। তুই বরঞ্চ কলা খেতে খেতে অ্যাকশন মুভির সিন দেখ। কলা না খেলে এখানে আপেল আছে, আঙ্গুর আছে, কিংবা কমলা, যেটা মন চাই সেটাই খেতে পারিস। তারিন বলল, তুই তোর জামাইয়ের নাম ডুবাইয়া খা, চিন্তায় আমি শেষ হয়ে যাইতেছি। আর এইদিকে উনি খাবার নিয়ে পড়ে আছে, যা ভাগ এখান থেকে, রেগে কথাটা বলল। উষা খুব আগ্রহ নিয়ে কলা খাচ্ছে আর ভাইদের মারামারি দেখছে, মনে হচ্ছে সে কোনো তামিল মুভির অ্যাকশন সিন ডুবে আছে। হঠাৎ ভাইদেরকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলে উঠল। উষা বলল, ভাইয়েরা, যদি আজকে জিততে না পারো তাহলে বাড়িতে নিয়ে গিয়ে প্রত্যেকটাকে কান ধরে উঠবস করাবো। একটার কপালেও খাবার জুটবে না, গামলা ভর্তি গরুর ভুসি খেতে দিব। আর যদি জিতো তাহলে পাবে আমার পক্ষ থেকে একটা 24 প্যাকেটের মিস্টার নুডলস, তার সাথে থাকছে একটা আকর্ষণীয় মগ ফ্রি। এই অফারটা সবার জন্য, যে জিতবে তাকেই দেওয়া হবে। তারিন বলল, তুই কি শুরু করলি? ওইদিকে ভাইয়েরা কি কষ্ট করে ফাইটিং করছে, আর তুই এখানে মিস্টার নুডলস নিয়ে পড়লি কেন? উষা বলল, আরে তুই কোনো চিন্তা করিস না তারু, জিতবো তো আমরাই, তাই মিস্টার নুডলসের পুরো প্যাকেটটা আমরাই নিব, সাথে আকর্ষণীয় মগটাও। তারিনের কিছুটা খটকা লাগছে উষার ব্যবহারে, কারণ উষার স্মৃতিশক্তি যাওয়ার আগে সবসময় এমন দুষ্টামি করত, এখন হঠাৎ এতদিন পর আবার সেই ব্যবহার করছে। ঈশান ফাইটিং করতে করতে ওদের কিছুটা সামনে এলো। উষা বলল, আরে ছোট ভাইও, এত আস্তে মারিস কেন, আরো জোরে মার, আমি তো ফাইটিং এর শব্দই শুনতে পাচ্ছি না। খাবার তো ঠিকই গিলতে পারস, বলার সময় তো মুখ বড় বড় করে বলিস তোর সাথে কেউ পারবে না, আর এখন মনে হচ্ছে তোর হাতই চলছে না। এত আস্তে আস্তে কেউ মারে, এমন ভাবে মারছিস যেন তুই হাত দিয়ে মাছি মারছিস। উষার কথায় কাজ হলো ঈশানের, ওর উপর রাগ দেখিয়ে তারপর বডিগার্ডদের ওপর রাগ ছাড়তে লাগলো। উষা অবশ্য এটাই চেয়েছিল। উষা বলল, মেজো ভাইউ, এই দিক দিয়ে একটা ঘুষি মারো, একটা কেউ ছাড়বে না, বজ্জাত গুলো। তারিন বলল, কি রে, তুই কি শুরু করলি? উষা বলল, তোকে না বেশি কথা বলতে মানা করছি, চুপচাপ ফাইটিং দেখ। বিনামূল্যে চোখের সামনে তামিল মুভির ফাইটিং দেখছিস, আমার যে কি ভালো লাগছে, অনেক মজা লাগছে, তোকে আমি বোঝাতে পারবো না। তাই বললাম, আমি যদি একটু রেফারিগিরি না করি তাহলে কি মানাই? ভাইয়েরা বলে দিচ্ছি, তোমরা এদিকে মারো, এদিকে মারো, নইলে তোমাদের কপালে আজ কোরা ভুসি জুটবে। ঈশাদ বলল, বোনো, আর পারতেছি না, শক্তি নেই শরীরে। উষা বলল, ধুর ভাইউ, কি কস, খাওয়ানোর সময় তো ঠিকই গামলা ভরে খাস, সেগুলো কোথায় যায়? যদি খেয়ে খেয়ে হাতের মতো শুধু ফুলস, তাহলে তো তোদের খাবার মাইনাস করতে হবে। এতটুকু মারামারি করেই এখন বলছিস শক্তি নেই, আর তোমরা নাকি করবে রাজ্য জয়। কথার সময় তো মুখ দিয়ে ফুল ফুটে, কাজের সময় ঠনঠনাঠন ঘন্টা কেন? তারিন বলল, তুই কিন্তু আমার ঈশাদকে অপমান করছিস। উষা বলল, ওলে আমল বাবু টালে, আসো আমার কোলে আসো, আমি তো ভুলে গিয়েছিলাম, সেজু ভাইকে কিছু বললে তোমার গায়ে আবার ফোসকা পড়ে। আমার ভাই, আমি যা খুশি তাই বলবো, তোর কি রে? তারিন বলল, উষানি, তোর কি স্মৃতিশক্তি ফিরে এসেছে? তুই এভাবে কথা বলছিস যে? উষা বলল, এখানে একটা সিক্রেট আছে, পরে বলবো সবাইকে একসাথে। আদিল সৃজানের সাথে ফাইট করছে, অর্ণব, ঈশাদ, ঈশান, ওরফ সবাই ঘেমে নেই একাকার হয়ে গেছে। উষা বলল, তারও আপেলটা খেয়ে দেখ, অনেক মিষ্টি, আমি একটু পানি খেয়ে নেই, অনেকক্ষণ ধরে বকবক করে গলাটা শুকিয়ে গেছে। তারিন বলল, তুই কি চুপ করবি? তুই এইখানে বক্তব্য দিচ্ছিস, আর ওইদিকে? উষা বলল, কিছু হবে না, জিতবো তো আমরাই, আর 24 প্যাকেটের নুডলসটাও আমরাই নিব, সাথে মগটাও। তুই এত নুডলসের জন্য কাঁদছিস কেন? তোকে 24 প্যাকেট থেকে 2টা প্যাকেট দিয়ে দিব নে। তারিন বলল, কি, আমি নুডলসের জন্য কান্না করছি? উষা বলল, মুখ বন্ধ কর, যা সত্যি তাই বলেছি। ওয়েট তারু বেবি, শব্দ পাচ্ছিস কিছুর? কান খাড়া করে কথাটা শুনছে। তারিন বলল, আমি তো শুধু ডিসুম ডাসুমের শব্দ পাচ্ছি। উষা বলল, মনে হচ্ছে কিছু একটা চাপা আর্তনাদ করছে, কিরকম শুধু কুই কুই শব্দ করছে, দাঁড়া আমি একটু দেখে আসছি কোথা থেকে শব্দটা আসছে। তারিন বলল, আমার কথা শোন। তার আগেই উষা উল্টো দিকে খুঁজতে চলে গেল। কিছু সময় পর উষা একটা ছোট বাদামি কালারের কুকুরের বাচ্চাকে আদর করতে করতে ফিরে আসলো। উষা বলল, দেখ তারু, কত সুন্দর একটা পাপি, জানিস এটা ওই বক্সের নিচে চাপা পড়েছিল, নিশ্চয়ই অনেক ব্যথা পেয়েছে, কিরকম করে কান্না করছিল, কোথা থেকে এসেছে কে জানে, মনে হচ্ছে বিদেশি, যেখান থেকেই আসুক আমার কি, এটা এখন থেকে আমার কাছেই থাকবে। তারিন বলল, এই কুকুর দিয়ে তুই কি করবি? উষা বলল, ওই এটা কুকুর না, ওকে কুকুর বলবি না, ওর নাম পাপি।
তারিন বলল, কুকুরকে কুকুর বলবো না তো কি বলবো, আর তুই কি করে জানলি ওর নাম পাপি? উষা বলল, আমি তো এইমাত্রই ওর নাম পাপি রাখলাম। তারিন ওর কথা শুনে ওর দিকে তাকিয়ে আছে হা করে। উষা এখন ফল খাওয়া রেখে কুকুর ছানাটাকে নিয়ে আদর করতে লাগলো। তার মনেই নেই এখানে যে তারিন আছে সেটা সে ভুলেই গেছে। সৃজনের সাথে ঈশান ফাইটিং করছে। হঠাৎ সৃজন কিছু ঘাটকে তারিন আর উষাকে উদ্দেশ্য করে ওদেরকে ধরতে বলল। তারিন ও উষাকে চারজন ঘাট মেলে ঘেরাও করে ফেললো। উষা বলল, আরে ছ্যামরা করস কি? ছাড় আমাকে, ছাড় বলছি। আমার পাপি। ওই ছ্যামরা তোদেরকে লজ্জা করে না? একটা মেয়েকে দুজন করে ধরেছিস। তোরা তো দেখছি বেটা জাতের কলঙ্ক। ভাই ও বাচ্চা আমাদের, আমি কিন্তু কামড় দিব। তারিন বলল, বলতাছিস কেন? জোরে একটা বসিয়ে দে। উষা ও তারিন গার্ডদের হাতে জোরে কামড় বসিয়ে দিল। এটা ওদের কাছে নতুন কিছু নয়, এরকম দুষ্টুমি ওরা অনেক করেছে। অবশ্য ওদেরকেও ধরতে পারতো না। একজন গার্ডের হাত থেকে আলগা হাতেই তারপর আরেকটাকে ধাক্কা দিয়ে তারিন সামনে পড়ে থাকা রডের টুকরো নিজে তুলে নিল একটা, তারপর আরেকটা উষার হাতে তুলে দিল। ইচ্ছে মতো চারটাকে দুজনে সাইজ করতে লেগে গেল। তারিন বলল, ইঁদুরের বাচ্চা, বেলাতি চামচার বাচ্চা, কি ভেবেছিস তোদের সাথে আমরা পারবো না? তবে রে বেটা, এবার দেখ তোদের বুঝিয়ে দিব আমরা কি। উষা বলল, তারু আমার হাতে ব্যথা করছে, তুই বরঞ্চ এই চারটাকে সাইজ কর, আমি ওইখানে গিয়ে আমার পাপিটাকে দেখি। তারিন বলল, চুপচাপ আমার সাথে ওদেরকে ধুলাই দে, নইলে কিন্তু এই ডান্ডার বাড়ি তোর মাথার উপরও পড়বে। উষা বলল, আচ্ছা। সবাই ফাইটিং করতে করতে ক্লান্ত, প্রত্যেকের অবস্থা নাজেহাল হয়ে গেছে। শরীর মুখ নানা জায়গা থেকে রক্ত বের হচ্ছে। হয়রান হয়ে অরূপ পা মেলে বসে পড়ল। ঈশানকে একটা গাঁট মারতে আসলে তাকে থামিয়ে দিল। ঈশান বলল, আরে ভাই একটু থাম, তোরাও জিরিয়ে নে, আমরাও একটু জিরিয়ে নেই। দুই পক্ষই হাঁপিয়ে গেছি, এখন একটু রেস্ট নিয়ে নেই, তারপর আবার শুরু করব। এমনভাবে বলল মনে হলো এখানে ওরা বক্সিং খেলতে এসেছে, এখন আর পারছে না তাই খেলাটা স্টপ রাখবে। আশ্চর্য বিষয়, গাঁটটাও ওর কথা মেনে ধপ করে নিচে বসে পড়ল। উষা বলল, সুজিনা বাবু, কেমন লাগলো মারগুলো? আমার ভাইয়ারা নিশ্চয়ই অনেক আদর করেছে তোমায়। তোমার ভাই কি কাপুরুষ, দেখো দেখি। একটা গুলি খেয়ে 2 ঘন্টা ধরে অজ্ঞান হয়ে পড়ে আছে। এখন যদি ওর হুঁশ থাকতো তাহলে সিয়ামও কিছু ডোজ খেতে পারতো, তা না হয় সামান্য একটা গুলি খেয়ে চিৎপটাং হয়ে শুয়ে আছে। আর আমাকে দেখো, আমি 3বার মৃত্যুর হাত থেকে পাজা লড়ে তারপরও বেঁচে আছি, আর তোমার সামনে বসে আছি। আচ্ছা, তুমি যে আমার অ্যাক্সিডেন্টের আগের দিন দেশে এসেছিলা, তোমার কি মনে আছে? আমাকে কফি হাউসে দেখা করতে বললা, কার সাথে যেন মিট করিয়ে দিবে আমার সাথে, এমনটাও তো বলেছিলে। সৃজন বলল, তুমি এত কিছু মনে রাখলে কি করে? তোমার তো স্মৃতিশক্তি চলে গেছে। উষা বলল, দেখো দেখি ভাইরা, বোকা ছেলে বলে কি? সৃজন বলল, উষা, তোমার স্মৃতিশক্তি ফিরে এসেছে? অর্ণব বলল, ভাইরা আমার, কেউ ওর কনফিউশন দূর কর, বেচারার বোধ হয় বিপি লো হয়ে যাচ্ছে। উষা বলল, আমি দূর করে দিচ্ছি ভাইয়া, যেহেতু খেলাটা আমাকে নিয়ে শুরু করেছে, শেষটা তাহলে আমি শেষ করি। আরে সৃজন আহমেদ, আমার স্মৃতিশক্তি তো যায়নি, আসবে কোথা থেকে? তারিন বলল, কি, তোর স্মৃতিশক্তি যায়নি? এতদিন তাহলে ড্রামা করেছিস? উষা বলল, হ্যাঁ তারু বেবি, আমি এতদিন নাটক করেছি, আর আমি তো মাথায় ব্যথাই পাইনি যে স্মৃতিশক্তি হারিয়ে যাবে। তবে কি সত্যি আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল? যখন ট্রাক পিছন থেকে আমার গাড়িটা ধাক্কা মারতে আসছিল, তখন সাথে সাথে আমি গাড়ির দরজা খুলে ঝাঁপ দিয়ে দেই, তাই হাতে পায়ে ব্যথা পেয়েছিলাম। অবস্থা এতটাও খারাপ ছিল না যে আমি মরে যাব। আদিল বলল, তুই কি ভেবেছিলি তোরা একের পর এক প্ল্যান করে যাবি আর আমরা কিছুই টের পাবো না? প্রত্যেকটা প্ল্যান ছিল মাসফি আমাদের বনুর ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু তোরা সেটা ওর আগে বাস্তবায়ন করে ফেললি, আর সব দোষ পড়েছে মাসফির ঘাড়ে। অর্ণব বলল, আরেকটা কথা, একটা মানুষ 3বার কি করে মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে পারে? নিশ্চয়ই তোর মনে এই প্রশ্নটা ঘুরছে, তাহলে সেটাও বলছি। তোরা যখন মাসফির প্ল্যানে কাজে সম্পন্ন করছিলি, তেমনি আমরাও তোদের প্ল্যানের উপর আমরা নিজের বোনকে বাঁচিয়ে নিয়েছি। উষা বলল, এবার আমার ধামাকাগুলো বলি। মিস্টার সৃজন আহমেদ, প্রথম তোরা অ্যাক্সিডেন্ট ঠিকই করিয়েছিলি, কিন্তু আমার তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, তাই ভাইয়েরা তোদের ধরতে আমার স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার অভিনয় করতে বলে। আর দ্বিতীয় হলো, হসপিটালে আরান শিকদারের বন্ধুর মাধ্যমে যখন আমাকে মারতে পাঠালি, তাই বলে এতটা খারাপ অবস্থা নয় যে মরে যাব। তারপরও ভাইয়েরা নামাজ পড়ে আমার জন্য দোয়া করছিল। ভাইওদের সন্দেহ হয় আমাকে অ্যাক্সিডেন্ট যে করেছে, নিশ্চয়ই এবারও আমাকে মারতে আসবে। সত্যি তাই হলো। তোরা রোমান ভাইকে পাঠিয়েছিলি, উনি আমার অক্সিজেন মাস্ক খুলে চলে গেল। আমি তো স্বাভাবিকভাবেই নিঃশ্বাস নিচ্ছিলাম, আমার তাতে কোনো সমস্যাই হচ্ছিল না। এখানে 2টা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, আমি কেন তখন এইভাবে নিঃশ্বাস নিচ্ছিলাম? সুস্থ থাকা অবস্থায়ও কেন ডক্টর আমাকে অক্সিজেন মাস্ক পরিয়েছিল? প্রথম প্রশ্নের উত্তর হলো, আমরা জানতাম তোরা আইসিইউর ভিতরে সিসিটিভি ক্যামেরা লুকিয়ে রেখেছিস, তাই আমাকে যখন সেরকম অভিনয় করতে হয়েছে,
তাতে যাতে তোদের সন্দেহ না থাকে যে আমি গুরুতর অসুস্থ। দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো, ভাইয়েরা তোদের প্রথমেই সন্দেহ করেছিল, তাই শিওর হওয়ার জন্য আমার অবস্থা খারাপ বলে চারদিকে খবর ছড়িয়ে দিল, যাতে তোরা ফিরতি আবারও আমাকে মারতে আসিস আর ভাইয়েরা তোদের চিনতে পারে। তোরা উল্টো আমাদের টোপটা গিলে নিলি, রাতের মধ্যে লোক পাঠিয়ে দিলি। ভাইয়েরা খবর নিয়ে তোদের কথা জেনে গিয়েছিল। সৃজন বলল, কিন্তু আমার যে রোহান আর নিলয় বালিশ চাপা দিয়ে তোকে মারতে গিয়েছিল সেটার কি হলো? উষা বলল, আমি আর বলতে পারবো না, এবার তোরা কেউ বল। ঈশাদ বলল, এবার তাহলে আমি বলি। রোহান ও নিলয়কে মাসপি পাঠিয়েছিল, তাদেরকেও তোরা টাকা দিয়ে কিনে নিয়েছিস, যাতে সেবারও চেয়েছিস মাসপির প্ল্যান তোরা নিজেরা হাসিল করবি, আর যাতে করে পরবর্তী ধরা পড়ে গেলে মাসপির উপর দোষ পড়ে যায়, আর ভেবেছিলি তোরা বেঁচে যাবি। আর সবচেয়ে বড় কথা হলো, নিলয় ও রোহান আমাদের লোক, তাদেরকে আমরাই পাঠিয়েছিলাম তোদের কাছে। আসল রোহান ও নিলয়কে আটকে রেখে আমাদের লোককে নকল রোহান আর নিলয় সাজিয়ে প্রথমে মাসপির দলে পাঠাই, তারপর তোদের দলে পাঠিয়েছি। তোরাও ওদেরকে কাজ দিয়ে নিশ্চিত হয়েছিলি। অর্ণব বলল, অনেকদিন ধরে ব্যাংকক যাওয়ার নিয়ত করেছিলাম, কিন্তু তার হয়ে ওঠে না। আমরা জানলাম তোরা ব্যাংককে আছিস, আমরাও বিজনেসের কাজে ব্যাংককে যাওয়ার ছিল। আদিলের দরকার ছিল তোদের বিরুদ্ধে প্রমাণ, তোরা সেই সুযোগ করে দিলি। বনুর কিছুদিন আগে রেস্টের প্রয়োজন ছিল, তাই 7-5 না ভেবে আমরাও চলে গেলাম ব্যাংককে। তোরা জানলি আমাদের বনু মারা গেছে। ঈশান বলল, অরূপকে পাঠালাম তোদের দলে, আমাদের জানার দরকার ছিল তোদের অনেক তথ্য। তোরা অরূপকে নিজেদের সাথে দেখে এতটাই আত্মহারা হয়ে পড়েছিলি যে আসল ব্যাপারটার কোনো খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করলি না। এতে আমাদের কাজটা আরো সহজ হতে শুরু করলো। অরূপ তোদের যে মাস্টার মাইন্ড তার বিশ্বস্ত হতে লাগলো, পাশাপাশি আমাদেরকে তোদের সব আপডেটও দিতে লাগলো। তোদের একটু ধারণা থাকা উচিত ছিল যে অরূপকে মাসপি শিকদারের লোক হাজার হাজার কোটি টাকা দিয়ে কিনতে পারিনি, বরং তাদের লোককে মেরে গুম করে দিয়েছে। সেই অরূপ নিজ থেকে তোদের কাছে ধরা দিল। অরূপ আমাদের আরেক ভাই, ওর পুরো নাম কি তোরা জানিস? অরূপ মির্জা ওর নাম। মির্জাদের রক্তে বেইমানি নামক শব্দটা নেই। মির্জারা কখনো কারোর সাথে বেইমানি করে না, নিজেদের সাথেও করতে দেয় না। সৃজন বলল, আমাদের এতগুলো টাকা দিয়ে তোকে কিনেছি, আর তুই? অরূপ বলল, নিকুচি করেছে তোর টাকার, আমি ওই টাকার একটা নোটেও হাত দেইনি। গুছিয়ে টাকাগুলো ওই শহরের 5টায় এতিমখানায় দিয়ে এসেছি। হারামজাদা, আমার টাকা পয়সা কি কম আছে? আমার কি টাকার কম পড়েছে নাকি? বড় ভাইয়া আমার নামে একটা কত বড় বাড়ি কিনে দিয়েছে, তুই কি সেটা জানিস? আমার ভাইয়া আমাকে বাড়ি গাড়ি সবকিছুই দিয়েছে, সবকিছু নিয়ে চলে যেতে বলেছে। তারপরও আমি তাদের ভালোবাসা তাদের সাথে আছি, একমাত্র মৃত্যু ছাড়া আমি তাদেরকে ছাড়বো না। নিজের সবটুকু দিয়ে নিজের জীবনের শেষ মুহূর্ত অবধি আমি তাদের সাথেই থাকবো। আমার নিঃশ্বাস চলাকালীন কেউ ওদের ক্ষতি করতে পারবে না, আমি ক্ষতি করতে দিব না। নিজের জীবন বাজি রেখেও আমার ভাই বোনকে আমি রক্ষা করব। আদিল বলল, সৃজন, তোরা কি ভেবেছিলি তোদের কথা মতো সব হয়েছে? তোদের প্ল্যান মোতাবেক সবকিছু সাকসেসফুল হয়েছে? একদম না। তোরা যেভাবে নাচিয়েছিস আমরা সেভাবেই নেচেছি। না রে বোকা, আমরা তোদের খেলার পুতুল ছিলাম না, বরং তোদের উপর আমরাই প্ল্যান করেছি। মূলত খেলার প্ল্যান ছিলাম আমরা 5 ভাই, আমরা তোদের খেলার পুতুল বানিয়েছি। তোদের প্রত্যেকটা জালে আমরা ধরা দিয়েছি, আমরা শুধু আজকের দিনের অপেক্ষায় ছিলাম। অর্ণব বলল, অরূপ, তোকে না বলেছিলাম ওদের গার্ডদের কিনে নিতে? তুই তা করিসনি কেন? ঘাটগুলোকে কিনে নিলে তো এত কষ্ট করে ফাইটিং করতে হতো না। অরূপ বলল, বড় ভাইয়া, ওরা বেইমান, কিন্তু ওদের ঘাটগুলো বেইমান না, তাই তো এতগুলো টাকা লোভ দেখিয়েও ওদেরকে কিনতে পারিনি। সেজ ভাইয়া, তোমার এই বিশ্বাসঘাতক বন্ধুকে কি শাস্তি দিবে? আদিল বলল, ওর শাস্তি আমি দিব না। যে ভাইয়ের আদরের বোনকে কেড়ে নিয়েছে সে ওর শাস্তি দিবে। উষা বলল, ভাইউরা তাড়াতাড়ি বাসায় চলো, আমার খুব ক্ষুধা লাগছে। তারিন বলল, আল্লাহ, তোর পেটে কি রাক্ষস ঢুকছে ওশানি? পুরো ফলের ঝুড়ি তো খালি করে ফেলেছিস, এতগুলো ফলকেও তোর ক্ষুধা লেগে গেছে? উষা বলল, একদম চুপ করে থাক, বেশি কথা বললে কিন্তু তোর ঈশাদকে কিন্তু তোর থেকে মাইনাস করে দিব। তারিন বলল, না ওশানি বেবি, আমি চুপ করে গেলাম। ঈশাদ বলল, সৃজন আহমেদ, আশা করি আপনি আমাদের প্ল্যানের সবকিছু বুঝতে পেরেছেন। ঈশান বলল, কিন্তু ভাইয়া সবকিছুর পিছনে মাস্টার প্ল্যানকে? আদিল বলল, সৃজন, তুই যদি বাঁচতে চাস তাহলে এসবের পিছনে মূল কে আছে তা বলে দে। সৃজন বলল, মরে গেলেও তা বলবো না। তাহলে তো তোকে মরতেই হয়। কারো গলার স্বর পেয়ে পিছনের দিকে তাকালো। তারিন উল্টো দিকে সোফায় বসে আছে। ওষা সোফা ছেড়ে একটা চেয়ারে বসে আছে, ওর বাদামি কুকুর ছানা কোলে নিয়ে অসহায় ফেস করে সামনের দিকে তাকালো। ঈশান ওর বোনের পিছনে এক হাত কোমরে আর এক হাত চেয়ারে রাখা অবস্থায় দাঁড়িয়ে আছে। আদিল এক হাতে বোনের চেয়ার ধরে সামনের দিকে তাকালো। আদিলের পাশে ঈশাদ ডান হাত দিয়ে বাম হাতটা ধরে রেখেছে, বাম হাত উঁচু করা, ওর দৃষ্টিও সামনের দিকে। ঈশানের পাশে অর্ণব 2 হাত গুজে বোকা হয়ে দাঁড়িয়ে আছে। 4 ভাইয়ের মাঝখানে অরূপ ওকে দিয়ে সামনে থাকা ব্যক্তিটার দিকে তাকালো।
সবার চোখ সামনের দিকে স্থির হয়ে আছে। সামনে থাকা ব্যক্তিটাকে দেখে তো সবাই অবাক। সবার চোখ সামনের দিকে স্থির হয়ে আছে। সামনে থাকা ব্যক্তিটাকে দেখে সবাই তো অবাক। কেউ তাকে এখানে অ্যাকসেপ্ট করেনি। দরজার সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে মাসফি, পরনে সাদা শার্ট, কালো প্যান্ট। মাসফি শিকদারকে দেখে কারো চোখের পলক পড়ছে না, এত তাড়াতাড়ি ওর সাথে দেখা হয়ে যাবে কেউ বিশ্বাসই করতে পারছে না। মাসফি বলল, সবাই আমাকে এইভাবে কেন তাকিয়ে আছো আমার দিকে? আমি কি ভিন গ্রহের কোনো এলিয়েন নাকি? আদিল বলল, তোমার এই আসার সময় হলো। মাসফি বলল, সরি গাইস, একটু লেট হয়ে গেল। তারিন নিচু সুরে বলল, এই স্যামরাটা কে রে উষানি বেবি? উষা বলল, মেজো ভাইয়ার ফ্রেন্ড আদিতি আপুর বড় ভাই। তারিন বলল, এই ছেলেই তো তোকে মারতে চেয়েছিল। উষা বলল, তবে তার আগে সবকিছুর পেছনে অন্য একটা ব্যক্তি এসব করেছে। বেচারার কোনো দোষ নেই, সে ভেবেছিল আমার ভাইয়েরা তার বোনের আত্মহত্যার পিছনে আছে, তাই আমার ক্ষতি করতে চেয়েছিল। ঈশান বলল, ওয়েলকাম মোহাম্মদ মাসফি শিকদার। আদিল বলল, তোমার জন্য আমি আদিতির খুনিকে এখনো বাঁচিয়ে রেখেছি, নয়তো কবেই উপরে শিফট করে দিতাম। সৃজান তোমার বোনকে মেরে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে, আর পুরো ঘটনার দোষটা আমাদের উপর চাপিয়ে দিয়েছে। মাসফি বলল, আমি জানি, চিন্তা করো না, আমি তার প্রতিশোধ অবশ্যই নিব, ওকে তিলে তিলে শেষ করব। মাসফির চোখ মুখ রাগে লাল হয়ে আছে, কপালের রগ স্পষ্ট ফোলা ফোলা দেখা যাচ্ছে। হাত মুঠো করে সৃজানের মুখ বরাবর একটা ঘুষি মারল। বেচারা সৃজান এর মধ্যে কয়েক ডোজ পড়েছিল, অনেকগুলো মার খেয়েছে, সবেমাত্র অনেক কষ্ট করে উঠে দাঁড়াতে সক্ষম হয়েছিল, কিন্তু মাসফির ঘুষি খেয়ে মুখ থুবড়ে পড়ে গেল। আবার শুরু হয়ে গেল ফাইটিং। উষা খুব মনোযোগ সহকারে ওর কোলে পাপিকে বসিয়ে আদর করছে। এদিকে যে ওর চোখের সামনে টর্নেডো হচ্ছে, তার সেই দিকে কোনো দিন দুনিয়ার খবরই নেই। তারিনের কাছে এখন ব্যাপারটা ইন্টারেস্টিং লাগছে, তাই সে দুই গালে হাত রেখে ফাইটিংটা এনজয় করছে। মাসফি সৃজানকে মারতে মারতে অবস্থা কাহিল করে ফেলেছে। মাসফি বলল, কেন এমন করলি বল? আমার বোন কি ক্ষতি করেছিল তোর? আমার কলিজার টুকরা বোনটাকে তুই মেরে দিলি। তুই জানিস আমার বোনটাকে আমি কতটা ভালোবাসতাম? ওর মৃত্যুতে আমি পাগল হয়ে গিয়েছিলাম। আমাকে আর কেউ ভাইয়া বলে ডাকে না, রাতে কল করে বলে না তোর সাথে আর কথা নেই। তুই আমাকে সারাদিনও কল দিসনি, আমার খোঁজ খবর নেস না। কেউ বলে না ভাইয়া তোকে ব্রিজের নিচ থেকে কুড়িয়ে পেয়েছে। কি দোষ ছিল আমার বোনের? তোর কালো ধান্দার কথা জেনে যায় আমার বোনটাকে মেরে দিলি। আমি তোকে কিছুতেই ছাড়বো না। কার কথায় মেরেছিস আদিতিকে? বল কার কথায়? কাঁদতে কাঁদতে কথাগুলো বলল। সৃজান বলল, আমার জীবন চলে গেল, তার কথা আমি বলবো না, তার নাম বলবো না। তোদের পাওয়ার থাকলে তোরা খুঁজে বের কর। হাসতে হাসতে কথাটা বলল। মাসফি বলল, নির্লজ্জ বেহায়া, আবার হাসছিস? যেই মুখ দিয়ে হেসেছিস আমি সেই মুখ রাখবো না। আর কি বললি পাওয়ারের কথা? আমার পাওয়ার তোকে অন্ধকার জগতে পাঠিয়ে তারপর বোঝাবো। সবকিছুর মূলে যে আছে তাকে তো আমি অবশ্যই খুঁজে বের করবই করব। অর্ণব বলল, সৃজান তোমার বোনকে মেরেছে মাসফি? মাসফি বলল, হ্যাঁ সৃজান মেরেছে, তবে আদিতিকে মারার পিছনে আরো কেউ যুক্ত ছিল। ঈশান বলল, ছাড়বে না সৃজানকে, বেঈমান বিশ্বাসঘাতক। ঈশাদ বলল, আমার শরীরে কোনো শক্তি অবশিষ্ট নেই, সবাই হাঁপিয়ে গেছে আর সোফায় বসে পড়ল। গার্ডগুলো রক্তাক্ত অবস্থায় বসে আছে, সবাই হয়রান ও ক্লান্ত। সিয়ামের জ্ঞান এখনো ফিরেনি। সৃজান এখন আহত অবস্থায় ছটফট করছে। মাসফি মোটা রড দিয়ে গোটা কয়েকটা বাড়ি মারল সৃজানকে। তারপরও সৃজান মূল মাস্টারমাইন্ডের নামের একটা অক্ষর বলেনি। ওর একটাই কথা, ওর জীবন চলে গেল, তারপরও ওর নাম বলবে না। মাসফি বলল, আপনারা সবাই আমাকে দয়া করে মাফ করে দিবেন, আমি না জেনে কত ভুল করেছি, আপনাদের বোনকে কষ্ট দিয়েছি। অর্ণব বলল, না ভাই, তুমি ঠিক কাজ করেছো। আদিল বলল, তোমার জায়গায় আমরা 4 ভাইয়ের 1 ভাই থাকলেও এরকম শাস্তিটাকে কবেই দিয়ে দিতাম। ঈশান বলল, আপনি জানতেন আদিতি আপু আমাদের কারণে আত্মহত্যা করেছে, আপনি ভাই হিসেবে প্রতিশোধ নিতে চেয়েছেন, সেটা সম্পূর্ণ ঠিক। ঈশাদ বলল, আজকে যদি আমরা জানতাম আপনার কারণে আমাদের বোনের কোনো কিছু হয়েছে, তাহলে আমরাও সেম কাজটাই করতাম। মাসফি বলল, আমাকে প্লিজ মাফ করে দিন। অর্ণব বলল, আমাদের তোমার প্রতি কোনো অভিযোগ নেই, তুমি পরিস্থিতির শিকার। মাসফি বলল, সত্যি আপনারা খুব ভালো, আপনারা কত সহজে আমাকে মাফ করে দিলেন। আদিল বলল, ক্ষমা তো মহৎ গুণ, আর এখানে আপনার কোনো দোষ নেই, তাই আমরা কিছু বলতেও পারবো না, আর আপনাকে যদি কিছু বলি তাহলে সেটা তোমার প্রতি অন্যায় করা হবে। অরূপ বলল, কিন্তু ভাই, আপনার কারণে আমাদের বোনও অনেক কষ্ট করেছে, আপনার কাছে আমাদের একটাই অনুরোধ, প্লিজ পুরো ঘটনা না জেনে শুধুমাত্র অন্যের কথা শুনে কারো ক্ষতি করবেন না। মাসফি বলল, আমি কখনো আর এরকম কাজ করব না অরূপ, আমি আমার ভুল বুঝতে পেরেছি। সিসিটিভি ফুটেজে আন্ডারগ্রাউন্ডের পুরো ঘটনা অজানা ব্যক্তিটি দেখে ওর মাথায় যেন আগুন ধরেছে। তার এতদিনের আশা ভরসা সব মাটিতে মিশে গেল। তার মাফিয়া ওয়ার্ল্ডের বাচ্চা কখনো হতে পারবে না সে, এমনটা ভাবতেই তার মাথায় যেন রক্ত টকবক করে ফুটছে। মির্জারা ওর 2 ধাপ উপরে চলে ওর প্ল্যানটা পুরো ভেস্তে দিয়েছে। এতদিনের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। লোকটা বলল, মির্জারা, তোরা আবারও আমার সাথে চালাকি করলি, কাউকে ছাড়বো না আমি।
ওরূপ তোর বেইমানির ফল তোকে তো অবশ্যই ভোগ করতে হবে। অনেক বড় ভুল করেছিস তোরা, কাউকে ছাড়বো না আমি, এক এক করে প্রত্যেকটাকে মেরে ফেলবো। আমার এতদিনের বাচ্চা হওয়ার স্বপ্ন এক নিমিষে ভেঙে যাবে, তা তো কিছুতেই হতে দিব না আমি। মাসপি শিকদার, তুইও ওদের সাথে হাত মিলিয়ে নিজের মৃত্যুকে ডেকে আনলি। আমি বেঁচে থাকতে তোদের কাউকে ভালো থাকতে দিব না। কথাগুলো নিজের সাথে বলতে বলতে পুরো রুমের জিনিসপত্র ভাঙচুর করতে লাগলো অজানা ব্যক্তিটি। সবকিছু লন্ডভন্ড হয়ে পড়ে আছে। এত কিছুর পরও তার রাগ কমেনি। রুম থেকে ভাঙচুরের শব্দ পেয়ে দৌড়ে আসলো তার প্রিয় সেক্রেটারি নাহিদ, অনেক পুরনো ও বিশ্বস্ত কর্মচারী নাহিদ, মালিকের ভক্ত। নাহিদ বলল, ভাই কি হয়েছে আপনার? লোকটা বলল, আমার সব আশা ভরসা আজ শেষ হয়ে গেল, কিন্তু আমি হেরে যাব না। আমি ওদের সর্বনাশ করেই ছাড়বো। আমার সাথে খেলার মজা ওদের অবশ্যই পেতে হবে। নাহিদ বলল, ভাই আপনি ভেঙে পড়বেন না, নতুন করে আবার প্ল্যান করেন। আমার বিশ্বাস আপনার লক্ষ্যে আপনি অবশ্যই পৌঁছাতে পারবেন। লোকটা বলল, ঠিক বলেছ তুমি, আমি আবারও প্ল্যান করব। এবার টার্গেট প্রথমে থাকবে জিবরান। এই জিবরান ওদেরকে অনেক সাহায্য করেছে, তাই সবার প্রথমে ওকে পৃথিবী থেকে বিদায় করব। জিবরানের শোকে মির্জাদের নিশ্চয় ওর বোন জিনিয়া পাগল হয়ে যাবে, আর জিবরানের মার্ডারের দোষ সম্পূর্ণ অর্ণবের ঘাড়ে চাপিয়ে দিব। জিনিয়া তার ভালোবাসার মানুষটাকে অবিশ্বাস করবে। দ্বিতীয়তে আদিল, ওকে না মারা পর্যন্ত আমার মুখোশ উন্মুক্ত হয়ে যেতে পারে। আদিল আমার ব্যাপারে অনেক ইনফরমেশন জোগাড় করে ফেলেছে। তারপরের সিরিয়ালে থাকবে মাসপি শিকদার, ওর কারণে আজও আমি কোটি কোটি টাকার সম্পত্তি নিতে পারিনি। নাহিদ বলল, ভাই ওকে, এখন আপনি কি করবেন সেটা বলেন। লোকটা বলল, তুই এখন গোডাউনে যাবি, সেদিন আড়াল থেকে মির্জাদের বোনকে শেষ করে দিবি গুলি করে। নাহিদ বলল, ওকে ভাই আমি যাচ্ছি। লোকটা বলল, আর শোন, জিবরানকে আমাদের ব্যাপারে খোঁজ লাগাতে বলেছে মির্জারা, ওকে এখন কিছুই করিস না। তবে কোনো একটা শব্দ যেন জিবরান আমাদের কালো ধান্দার ব্যাপারে জানতে না পারে। আমার বিশ্বাস আছে সৃজানের ওপর, ও মরে গেলেও আমাদের কথা বলবে না। নাহিদ বলল, ঠিক আছে আমি আসছি ভাই। নাহিদ গান পকেটে নিয়ে গোডাউনের উদ্দেশ্যে বের হয়ে গেল। অজানা ব্যক্তিটার ঠোঁটে এবার এক চিলতে হাসি রেখা দেখা যাচ্ছে। কখন থেকে সবাই বসে আছে, কিন্তু যার জন্য বসে আছে তারই খবর নেই। ওরা ভেবেছিল সব ঝামেলার শেষে যে প্রধান সে এসে ওদের সামনে ধরা দিবে, কিন্তু ওরা তো জানে না ওদের সিসিটিভি ফুটেজে ও দেখে নতুন করে প্ল্যান জোগাড় করে ফেলেছে সে ব্যক্তি। মাসফির লোক এসে সৃজন ও সিয়ামকে নিয়ে গেল। মির্জাদের গার্ড সৃজনের গার্ডগুলোর ব্যবস্থা করতে ওদেরকে ডেরায় নিয়ে গেল। অর্ণব বলল, আমার মনে হয় না সৃজনদের পার্টনার আসবে এখানে, নিশ্চয়ই নতুন কোনো গতি চালছে। মাসপি বলল, এত সহজে তিনি ধরা দিবে বলে আমার মনে হচ্ছে না। সে থেমে থাকবে না, তার লক্ষ্যে পৌঁছানোর জন্য সে অবশ্যই কিছু একটা করবে। আদিল বলল, এতক্ষণে সে আমাদের খোঁজ পেয়ে গেছে। ঈশান বলল, অরূপ তুই কি তাকে দেখেছিস? অরূপ বলল, না ছোট ভাই, সে আমাদের সামনে আসেনি। আমি মাইক্রোফোনে তার গলার আওয়াজ শুনেছি, সে আমার সামনে আসেনি। ঈশাদ বলল, মাসপি ভাই আপনার কি মনে হয় সে কি নিজে এসে ধরা দেবে? মাসপি বলল, মোটেও না, সে গভীর জলের মাছ, তাকে ধরা সহজ হবে না, আর সে নেবে এসে নিজে থেকে ধরা। আদিল বলল, আমরাও এমন কিছু করব যাতে সে নিজে থেকে ধরা দিতে বাধ্য হয়। মাসপি বলল, আমরা পরবর্তী প্ল্যান নিয়ে আলোচনা করব, কিন্তু এরকম খোলামেলা জায়গায় নয়। উষা এখনো কুকুরের বাচ্চাটাকে নিয়ে ব্যস্ত হয়ে আছে। এবার তারিন বলল, একটু রেখে ওর সামনে এসে বলল, উষানি তুই কিন্তু কুকুরের বাচ্চাটাকে নিয়ে একটু বেশি করছিস। আমি যে তোর সাথে আছি সেটা কি তুই ভুলে গেছিস? উষা বলল, আহ তারু, কানের সামনে এরকম পকপক করিস না তো, আমাকে আমার পাপির সাথে খেলতে দে। তারিন বলল, এই কুকুরের বাচ্চাটার জন্য তুই দেখি আমার সাথে এমন করছিস। উষা বলল, তুই আবারও আমার পাপিকে কুকুরের বাচ্চা বলছিস? তারিন বলল, কুকুরের বাচ্চাকে কুকুরের বাচ্চা বলবো না তো মানুষের বাচ্চা বলবো নাকি? যা, তোর সাথে আর কথাই বলবো না। উষা বলল, বলতে হবে না তোর, আমার এখন পাপি আছে। তুইও মনে রাখিস সেজু ভাইয়ের কানে তোর নামে কুমন্ত্রণা দিব। তারিন বলল, পারো তো ওই একটা বিষয় নিয়ে, তোর সেজু ভাইকে নিয়ে ভয় দেখাতে পারিস, দেখাতে থাক, আমিও পরে সুদ দিয়ে উসুল উঠাবো। ওদের দুজনের মধ্যে খুনসুটি মনোযোগ সহকারে দেখছিল অরূপ, দেখছে আর মিটমিট করে হাসছে। হঠাৎ অরূপ খেয়াল করলো আড়াল থেকে কেউ মুখোশ পরিহিত একজন উষার দিকে গান তাক করে আছে। অরূপ দৌড়ে এসে উষার সামনে এসে ধাক্কা মেরে ওকে চেয়ার থেকে ফেলে দিল। তারপরও দুইটা গুলির শব্দ সবাই টাসকি খেয়ে গেল। সবাই নিজেদের মধ্যে কথায় এতটাই ব্যস্ত ছিল যে কেউ বিষয়টা খেয়াল করতে পারেনি। উষা অরূপের ধাক্কায় টাল সামলাতে না পেরে নিচে চেয়ার থেকে পড়ে গেল। ও ভেবেছিল গুলিটা ওর গায়ে লেগেছে, কিন্তু কিছু সময় পর কোনো ব্যথা অনুভব না করায় তার মনে মনে খুশি হলো। উষা চোখ খুলে দেখলো সে ঠিক আছে, কিন্তু সামনে তাকিয়ে দেখে অরূপ তার বুক চেপে ধরে ওর দিকে তাকিয়ে আছে। হাতের ফাঁক দিয়ে গল গল করে রক্ত পড়ছে, মুখে তার বিশ্বজয় করা হাসি। সে তার নিজের জীবনের বিনিময়ে বোনকে বাঁচাতে পেরেছে,
আড়াল থেকে নাহিদ আফসোসের সুরে বলল। নাহিদ বলল, ধুর, এবারও অরূপের কারণে সব প্ল্যান ভেস্তে গেল। আমি ভাইকে গিয়ে কি বলবো? আমি এখন এখান থেকে পালাই, নয়তো ওরা দেখে ফেললে আমায় জানে মেরে ফেলবে। নাহিদ গুলি করে পিছনের দিকে দৌড় দিল। উষা অরূপের মাথাটা হালকা উঠিয়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, ভাইউরা তোমরা কোথায় গেলে? এটা তুমি কি করলে? বড় ভাইও, মেঝো ভাইও, সেজো ভাইও, ছোট ভাইও, তোমরা কোথায়? দেখো অরূপ ভাইয়ার কি হয়েছে। তারিন বলল, অরূপ ভাইও আপনার কিচ্ছু হবে না। ঈশাদ, বড় ভাইয়া কোথায় তোমরা? চার ভাই দৌড়ে এসে ওদের কাছে ছুটে এলো। মাসফি গুলি করার লোকটার পিছনে ছুটলো। ঈশান বলল, কি হয়েছে অরূপের? উষা বলল, ভাইও আমাকে বাঁচাতে গিয়ে নিজের বিপদ নিজে ডেকে এনেছে। দেখো ভাইওর বুকে গুলি লেগেছে। অর্ণব বলল, শান, আদি, ঈশাদ, জলদি করে হসপিটালে নিয়ে চলো। কে? জলদি করে গাড়ি নিয়ে আয়। ঈশাদ বলল, আমি গাড়ি নিয়ে আসছি, কিছু হবে না অরূপের, আমরা কিছুই হতে দিব না ওকে। অরূপ বলল, আমাকে নিয়ে এত ব্যস্ত হয়েও না, আমার কোনো কষ্ট হচ্ছে না। আমি আমার বোনকে বাঁচাতে পেরেছি, আমার যে কি খুশি লাগছে। আমি আমার দেওয়া কথা রাখতে পেরেছি। আদিল বলল, তোর কিছুই হবে না। মাসফি হাঁপাতে হাঁপাতে এসে বলল, আমি তাকে ধরতে পারিনি, তার আগে সে পালিয়েছে। গুলি করে সে 1 সেকেন্ডও দাঁড়ায়নি। ঈশাদ গাড়ি নিয়ে এলো। উষা অরূপকে ধরে কাঁদছে। কি থেকে কি হয়ে গেল? সবাই অরূপকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। উষা গাড়িতে উঠে অরূপের মাথাটা নিজের কোলে নিল। অরূপের বুক থেকে এখনো রক্ত পড়ছে। উষা নিজের ওড়নাটা খুলে ঈশানকে দিয়ে বলল, ভাইওকে এটা দিয়ে বেঁধে দাও, বুক থেকে এখনো রক্ত ঝরছে। ঈশান বলল, কিন্তু তোর ওড়না। উষা বলল, আমার কথা চিন্তা করো না, ভাইওর বুকে বেঁধে দাও। অরূপ বলল, আমাকে নিয়ে এত ব্যস্ত হয় না, আমি ঠিক আছি। অরূপের কথাগুলো জড়িয়ে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে কথা বলতে। তারপরও বলল, ভাইয়ারা তোমাদের ছেড়ে চলে যেতে অনেক কষ্ট হচ্ছে গো, আর কখনো তোমাদের আদর স্নেহ ভালোবাসা পাবো না। আমি মরে গেলে প্লিজ আমাকে ভুলে যেও না, আমায় একটু মনে রেখো। অনেক ভালোবাসি তোমাদের, একটু ইচ্ছা করছে না তোমাদের ছেড়ে যেতে। এই অনাথ এতিম ছেলেটাকে অনেক ভালোবেসেছো তোমরা, আমি তোমাদের ঋণ কখনো শোধ করতে পারবো না। তবে আমি যে আমার বোনকে বাঁচাতে পেরেছি তাতেই খুশি। অর্ণব বলল, চুপ, একদম চুপ, আজে বাজে কথা বলবি না, তোর কিছু হবে না, তোকে আমরা সুস্থ করেই ছাড়বো। অরূপ বলল, আমার সময় শেষ ভাইয়া। ঈশান বলল, আরেকটাও কথা বলবি না। মাসফি বলল, অরূপ নিজের উপর আস্থা রাখো, তোমার কিছুই হবে না। উষা বলল, ভাইও তুমি কিন্তু এসব কথা বলবে না, তুমি সুস্থ হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, তুমি দেখো, তুমি আমাদের ছেড়ে কোথাও যাবে না, না হলে কিন্তু আমি তোমার সাথে রাগ করব। তারিন বলল, নিজের উপর ভরসা রাখো ভাইয়া। ঈশাদ অনেক স্পিডে গাড়ি চালাচ্ছে, চোখ মুখ অন্ধকার হয়ে দেখাচ্ছে। আজকে যেন পথ শেষ হচ্ছে না, সবার চোখে পানি। উষা কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে। সবশেষে হসপিটালে এসে পৌঁছালো। সবাই দৌড়াদৌড়ি করে ভিতরে নিয়ে গেল অরূপকে। ঈশান চিৎকার করে ডক্টরকে ডাকতে লাগলো। ওদের চিৎকার চেঁচামেচিতে ডক্টর, নার্স বেরিয়ে এলো। ডক্টর অরূপকে ভিতরে নিয়ে গেল। উষা বলল, বড় ভাইও, অরূপ ভাইয়ের কিছু হবে না তো? অর্ণব বলল, আল্লাহকে ডাকবো না। ঈশাদ বলল, কি থেকে কি হয়ে গেল? আদিল বলল, আল্লাহ আমাদের ভাইওকে সুস্থ করে দাও। মাসফি বলল, আল্লাহকে ডাকো, সবাই আল্লাহকে ডাকো। তারিন বলল, উষানি বেবি শান্ত হ, এভাবে কান্না করিস না, আল্লাহকে ডাকতে থাক। সবার হাত পা কাঁপছে, মনে মনে আল্লাহকে স্মরণ করছে। কিছু সময় পর ডক্টর ভেতর থেকে বের হয়ে এলো, মুখে তার বিষণ্ণতা। সবাই ব্যস্ত হয়ে পড়ল, ডক্টরকে ঘিরে ধরল। ঈশাদ বলল, কি হয়েছে ডক্টর? অর্ণব বলল, ডক্টর আমাদের ভাই ঠিক আছে তো? ঈশান বলল, কি ব্যাপার, কথা বলছেন না কেন? চুপ করে থাকবেন না, কিছু একটা বলুন। রেগে কথাটা বলল। আদিল ডক্টরের 2 বাহু ঝাঁকিয়ে বলল, কি হলো, কথা বলছেন না কেন? আমাদের ভাই ঠিক আছে তো? ডক্টর বলল, সরি মিস্টার মির্জা, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। কিন্তু? অর্ণব বলল, কিন্তু কি, বলুন ডক্টর। ভয়ে ভয়ে কথাটা বলল। ডক্টর বলল, হি ইজ নো মোর, আপনাদের ভাই আমাদের মাঝে নেই, সে মারা গেছে। ঈশান বলল, না। আদিল বলল, আমরা বিশ্বাস করি না। ডক্টর বলল, আপনারা লাশ নিয়ে যেতে পারেন। উষা বলল, মিথ্যা কথা, বায়ুর ডাক্তাররা আমাদেরকে মিথ্যা কথা বলছে কেন? অরূপ ভাইয়া আমাদের সাথে রাগ করে আছে, তাই না ভাইউ? তাই তো এমন করছে। অর্ণবকে জড়িয়ে ধরে উষা কান্নায় ভেঙে পড়ল। সবার চোখ দিয়ে পানি পড়ছে, কারোরই বিশ্বাস হচ্ছে না অরূপ তাদের মাঝে নেই। ঈশাদ, আদিল মুখ ঢেকে কাঁদছে। ঈশান ফ্লোরে বসে পড়ল। মাসফি চুপ করে দাঁড়িয়ে আছে। তারিনের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সবাই একটা ঘরের মাঝে আছে, মনে হচ্ছে স্বপ্ন দেখছে। জেগে গেলেই সব ঠিক হয়ে যাবে। মাত্র আধা ঘন্টার ব্যবধানে কত কিছুই হয়ে গেল। সত্যি নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভাইদের চোখের মনি গল্পের 14 নম্বর আর 15 নম্বর পর্বটা এইখানেই এন্ড করা হলো।
তো গল্পটা তোমাদের কাছে কেমন লাগতেছে অথবা আজকের পর্বটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। আর হ্যাঁ গাইজ, প্রতিদিনের মতো আজকের ভিডিওর টার্গেট হলো এই ভিডিওতে 200 কমেন্ট আর 1000 লাইক যদি একদিনে কমপ্লিট করতে পারো তাহলে পরবর্তী পর্ব 1 ঘন্টার হবে। তো তোমরা এখন কি করবে তোমরাই ভাবো। তো তোমরা যারা যারা চ্যানেলে নতুন এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবা, যাতে করে পরবর্তী পর্ব আসার সাথে সাথে তোমরা দেখতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।